শহীদ সেনা দিবসের সামরিক কবরস্থানে শ্রদ্ধা। ১৬ বছরেও জট খোলেনি পিলখানা হত্যার। দেশি বিদেশি ষড়যন্ত্রেরও মেলেনি উত্তর। জড়িতদের বিচারের অপেক্ষা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা। উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। মন্তব্য মির্জা ফখরুলের। সত্য উন্মোচনের দাবি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন আপিল বিভাগের। জামাত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের সুযোগ পাবেন কিনা আদেশ কাল। ১৮ বছর আইনি লড়াইয়ের পর ভাগ্য খুলল ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার। সব সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। উচ্ছ্বসিত ভুক্তভোগীরা। এবং ৫ দাবিতে আজও কর্মবিরতিতে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা ব্যাহত হয় দুর্ভোগের রোগীরা। একাডেমিক শাটডাউনে স্থবির শিক্ষা কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচার নিশ্চিতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পিলখানা হত্যাকাণ্ডের পেরিয়েছে ১৬ বছর। ৫৭ সেনা কর্মকর্তার স্বজনের চোখের জলে কেটেছে বহু রাত, বহুদিন। এত বছর পরে হলেও এসেছে কিছুটা প্রশান্তি। এই বছরই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পিলখানা ট্র্যাজেডির এই দিনটিকে পালন করছে দেশ। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা। ১৬ বছরের অপেক্ষায় আক্ষেপের স্তূপ জমেছে শহীদ পরিবারের। তবুও দিনটিকে শহীদ সেনা দিবসের মর্যাদা দেয়ায় সন্তুষ্ট স্বজনরা। বলছেন, এবার প্রয়োজন ন্যায় বিচার। আমরা চাচ্ছিলাম যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক, প্রজন্ম থেকে প্রজন্ম জানবে যে এরকম বর্বর একটা ঘটনা স্বাধীন দেশে একটা প্যারামিলিটারি ফোর্স দ্বারা সংগঠিত হয়েছে মিলিটারিকে। বাধা এখনো থাকবে, এটা বুঝি। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। এই মুহূর্তে যে দাবিটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি সোচ্চার হব সেটা হচ্ছে যে সঠিক বিচার। শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা চলছে। আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচার আওতায় নেওয়া হবে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিই। প্রতি বছর এই দিনটি এবারের মতোই যথাযোগ্য মর্যাদায় পালিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পিলখানায় দক্ষ সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পিত নাকি বিদ্রোহ, জট খোলেনি ১৬ বছরেও। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্ন সামনে এলেও মেলেনি তার উত্তর। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, জড়িতদের বিচার এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। আমার নবীর প্রতিবেদন। ১৭ বছর ধরে যে আমার স্বামীর আকাশ স্বামী দেখে তাকায় আছে, আমার স্বামী কবে বের হয়ে আসবে। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সকাল ৯:৩০। পিলখানার দরবার হলে টানা ৩৩ ঘণ্টা চলা তাণ্ডবের শুরুর দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তামান্নার মা নার্গিস ফাতেমা, যিনি ছিলেন বিডিআর হাসপাতালের একজন সেবিকা। পরে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা সুবেদার আব্দুল জলিল, 2 ভাই সিপাহী আল আমিন, রাব্বি এবং স্বামী সিপাহী আরাফাত হন কারাবন্দী। সেদিন তামান্নার বিয়ের মাত্র ২১তম দিন। তারপর একা একা কেটে গেছে ১৬টি বছর। প্রথমে এই বুকটা এর ডান ছোট্টায় দ্বারা ৩টা গুলি খেয়েছে। এই গুলি খাওয়ার পরে আমার আম্মাকে আমরা আজব পাইনি। অপরাধ না করে আমার বাবা জেলে গেছে, জেলে মৃত্যুবরণ করছে। তবুও সর্বশান্ত তামান্নার যেন কোনো অভিযোগ নেই, শুধু ফিরে পেতে চান 2 ভাই আর স্বামী সংসার।
মাসুদের ভেজা চোখে সহোদর সিপাহী মামুনকে ফিরে পাবার অপেক্ষা। বিস্ফোরক মামলা দিয়ে ওনারে আটকায় রাখছিল। ৩০০-র অধিক আসামি খালাসপ্রাপ্ত ছিল। এর মধ্যে আপনার ১৭৮ জন বের হয়েছে। আমার ভাই বের হতে পারে নাই, তখন বাবা স্ট্রোক করছে। ১৭৮ জন কোন আইনের প্রক্রিয়ায় বের হয়েছে আর আমার ভাই কোন আইনের প্রক্রিয়ায় ভিতরে রয়েছে এটা আমরা বোধগম্য না। বিডিআর সদস্যদের আইনজীবী জানান, সম্প্রতি আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন পিলখানায় হত্যা শিকার সেনা কর্মকর্তাদের স্বজনরা। নতুন কারো নাম যদি আসে তাহলে একটা প্রশ্ন উঠবে যে তাহলে আগের যে বিচারটা সেটার কি হবে, বা যেটা এখন চলমান আছে সেটা কি হবে। যেহেতু সেম ফুটিংয়ে ১৭৮ জন জামিনে মুক্তি পেয়েছে, বাকি আসামিরা যাদের জামিন পেন্ডিং আছে তারাও জামিন পাবেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, শুধু জামিন প্রাপ্তি বা নাকচ নয়, প্রভাবমুক্ত থেকে ন্যায় বিচারের স্বার্থে কাজ করছে বিচার বিভাগ। ন্যায় বিচারের কনসেপ্ট এটা অনেক ব্যাপক একটা বিষয়, কাজেই অল্প কথা বলা যাবে না যে জামিন প্রাপ্তিটাই ন্যায় বিচার অথবা জামিন নামঞ্জুরটাই ন্যায় বিচার। আগের সময়কার তুলনায় এখন স্বাধীনভাবে বিচার ব্যবস্থা কার্যকরী আছে এই মুহূর্তে, এখানে সরকারের কোনো প্রভাব নেই। হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বামী সহোদরকে বুকে টেনে নেওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছেন তামান্না মাসুদরা। আবার নবী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা। উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। এ সময় প্রকৃত সত্য বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দেন রাজনীতিবিদরা। শোকাবহ ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় ৫৭ চৌকস সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে। নির্মম ও ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় কলঙ্কিত অধ্যায়। সেই ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। এবছর থেকে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা পরিবারের পাশাপাশি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে রাজনীতিকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য, সেই সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য যে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটির বিচার বিগত সরকার তো করেই নেই, সেনা সদস্যদের প্রতি ন্যূনতম সম্মানও দেখায় নাই। সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতারা। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে হয় পিলখানা হত্যাযজ্ঞ। তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ, সঠিক, নিরপেক্ষ তদন্ত, সেই তদন্ত হয়নি। দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে জানান মির্জা ফখরুল। বাংলাদেশের শত্রুরা এবং বাংলাদেশের সেই সেনাবাহিনীর শত্রুরা তারা চক্রান্ত করে বিডিআরে যে অভ্যুত্থান নাম করে সেনাবাহিনীর চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনীতিবিদরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা আপিল বিভাগ এমন প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির। একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলাম লিপ্ট আপিলের সুযোগ পাবেন কিনা বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু হয়। পরে শুনানি মুলতবি করা হয় বুধবার পর্যন্ত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন আজহার। জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা জামাতের। প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে, শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। আপিল বিভাগের আদেশে ভাগ্য খুলল 85 উপজেলা নির্বাচন কর্মকর্তার। 18 বছরের আইনি লড়াই শেষে তাদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাবেন সব ধরনের সুযোগ সুবিধা। এতদিন পর চাকরি ফেরত পাবেন এমনটা কল্পনাও করেননি ভুক্তভোগীরা, জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা। 18 বছরের আইনি লড়াই শেষে বিজয়ীর হাসি চাকরিচ্যুত 85 জন নির্বাচন কর্মকর্তার। কারো চোখে ছিল আনন্দের অশ্রু। 5 আগস্টের আগে তারা কেউই ভাবেননি হারানো চাকরি আবারও ফেরত পাবেন। 2005 সালের 3 সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান 327 জন। বিএনপি জামাতের আমলে হওয়া এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় 11 সরকার। বাতিল করা হয় 85 জনের নিয়োগ। এর বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শেষে মঙ্গলবার চাকরি ফেরত দেওয়ার আদেশ দিলেন সর্বোচ্চ আদালত। শুধু চাকরি নয়, বিধি অনুযায়ী পাচ্ছেন সব সুযোগ সুবিধাও। বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আবার পুনঃস্থাপিত হওয়া শুরু হয়েছে। এর জন্য 5 আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। রায়ের পর সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা এই 85টা পরিবার অনেক দিন রাস্তায় ঘুরেছি, আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। অনেক আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, সেটা আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুব খুশি। এই 85 জনের মধ্যে 3 জন মামলা চলা অবস্থায় মারা গেছেন। তাদের পরিবারও পাবেন চাকরির সুযোগ সুবিধা। এবং হাইকোর্ট বিভাগের আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার শাহিন আলম এবং সিলেটে আছেন অপু বণিক। সরাসরি প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করছেন। মূলত 5 দফা দাবিতে গত পরশুদিন থেকে তারা এই আন্দোলন কর্মসূচি চালু রেখেছেন। তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে, সেই দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এখন পর্যন্ত কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা ক্লাস পরীক্ষার পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের সঙ্গে তারা যে রোগীদের যে সেবাটি দিয়ে থাকেন সেটি থেকে তারা পূর্ণাঙ্গ সরে এসেছেন এবং পূর্ণাঙ্গ শাটডাউন বিরতি পালন করেছেন। গতকালকের ন্যায় আজকেও তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেখানে সকাল 10টায় দাঁড়িয়েছেন এবং বেলা 11:30 পর্যন্ত তারা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তার পরবর্তীতে তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন তারা
আদালতের রায় তাদের পক্ষে আসা যতক্ষণ পর্যন্ত তারা রায় না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে 5টি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবিটি হচ্ছে MBBS এবং BDS এর ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি না লিখতে পারে, সেই দাবির পাশাপাশি সারা দেশে যে চিকিৎসকদের যে সংকট রয়েছে নিয়োগ প্রক্রিয়া সেটিও দ্রুত বাস্তবায়ন চান তারা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে, এবং এই বিষয়ে আরও খবর জানতে চলে যাব সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপু বণিক। স্বাস্থ্য খাতে সংস্কার, MBBS BDS ডিগ্রিধারী ছাড়া অন্যান্যরা এই পদবি যাতে ব্যবহার না করে সেই সুবাদেই কিন্তু 5 দফা দাবিতে বিগত আজকে 3 দিন ধরে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির আজকে 3য় দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট MAG উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছিলাম যে মাত্র 2 জন রেজিস্টার্ড চিকিৎসকের ধারা কিন্তু আজকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে আজ সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কাউকেই কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু তারা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন এবং ক্লাস পরীক্ষা সহ নানা যে তাদের আরও কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু তারা বর্জন করেছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু তাদের আদালতের যে রায়টি আছে সেই রায়টি আসার কথা রয়েছে এবং এদিকে ইন্টার্ন চিকিৎসকের সিলেট MAG উসমানী মেডিকেল কলেজের যিনি সমন্বয়ক কমিটির প্রধান রয়েছেন সমন্বয়ক ইমদাদ হাসান, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে তারা বিগত আজকে নিয়ে 3 দিন যাবৎ কিন্তু তারা তাদের অবস্থানে অটল রয়েছেন এবং তারা গতকাল আমাদের সিলেটের সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন বরাবর মনীশ্বর যিনি রয়েছেন তিনি কিন্তু তার বরাবর কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের দাবিগুলো কিন্তু উত্থাপন করার চেষ্টা করেছেন এবং তার সাথে সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের সকল শিক্ষার্থীরা পাশাপাশি হচ্ছে ইন্টার্ন যে চিকিৎসকরা রয়েছেন তারা একাত্মতা পোষণ করে কিন্তু অবস্থান রয়েছেন। তো সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেজন্য সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম রাজশাহীতে। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। 1 মার্চ থেকে ITC প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না IIG অপারেটররা। সংশোধিত IIG লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে BTRC। সংশ্লিষ্টরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। শুভকানের রিপোর্ট। তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা, দেশে প্রতিদিন নানা কাজে 6800 Gbps ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং 6টি ITC প্রতিষ্ঠান থেকে কেনে IIG অপারেটররা। এরপর ISP হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা। বর্তমানে দৈনিক চাহিদার মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% ব্যান্ডউইথ ITC অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়। IIG অপারেটররা বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের ভূখণ্ডে CDN সার্ভার স্থাপন করায় এখন ITC কেবলের মাধ্যমে দ্রুত ট্রাফিক সরবরাহ করছে। আবার সাবমেরিন কেবলের প্রতি Mbps ব্যান্ডউইথ কিনতে খরচ যেখানে 220 টাকা, সেখানে ভারতীয় ব্যান্ডউইথে খরচ প্রায় 100 টাকা। এ কারণে সাবমেরিন কেবলের প্রায় 4400 Gbps ব্যান্ডউইথ পড়ে আছে, অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বছরে প্রায় $4 কোটি বা বর্তমান রেটে 488 কোটি টাকা খরচ করছে বাংলাদেশ। এ অবস্থায় সংশোধিত IIG লাইসেন্সিং গাইডলাইনে ব্যান্ডউইথ আমদানির সীমা 50% বেঁধে দিয়েছে BTRC। এতে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন IIG অপারেটররা। 50% ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে, তার মানে প্রত্যেকের IIG লেয়ারে কস্ট অফ প্রোডাক্ট 10% 20% মতন বাড়বে। ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। 100 Gbps নিলে আমরা 30 Gbps ফ্রি দিচ্ছি, মিনিমাম 30% ডিসকাউন্ট তো এই ডিসেম্বর থেকে দিয়েছি। এখন যদি আমাদের ব্যান্ডউইথের ইউসেজ বাড়ে তাহলে আমরা ফার্দার রিডাকশনের কথা চিন্তা করছি। BTRCর সিদ্ধান্তের বিষয়ে 2টি শীর্ষ ITC অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প ম্যাকর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটন প্যারিসের
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এভাবেই করমর্দন আর হাসি তামাশায় জমে ওঠে বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার বৈঠক। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদারের পাশাপাশি তাদের আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত। এদিন ট্রাম্প ম্যাখোর রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জরুরি প্রয়োজনীয়তার উপরও জোর দেন। বলেন, তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, যা আগের প্রশাসন থাকতে কখনোই সম্ভব হতো না। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। বলেন, তারা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য এক হয়ে কাজ করতে চান এবং ইউরোপের ভূমিকায় আরও শক্তিশালী অংশীদার হতে প্রস্তুত। ম্যাখো ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথাও জানান। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা। নাদিম মারজান, সময় সংবাদ। টিম ম্যানেজমেন্টের অতি আত্মবিশ্বাস এবং নিজেদের সামর্থ্য সম্পর্কে ঠিকঠাক না জানার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বাংলাদেশ। যদিও এটা মানতে নারাজ অধিনায়ক শান্ত, উল্টো তিনি সাফাই গাইলেন নিজেদের ব্যর্থতার পক্ষে। জানালেন, টুর্নামেন্ট শেষে স্কিল নিয়ে আরও কাজ করতে হবে ব্যাটারদের। এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা, অন্তত ওরকম টিম না। টিম ম্যানেজমেন্টের সদস্য থেকে অধিনায়ক সবারই অতি উচ্চাভিলাষী চিন্তার বলেই আজ বাংলাদেশের ক্রিকেট। নিজেদের সীমিত সামর্থ্যের সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে আশার বেলুন ফুলিয়ে তারা এখনো ভাবেন বোকা বানানো যাবে সমর্থকদের। তাই তো ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিলেও তাদের কথার সুর বদলায় না। শুধু কি তাই, আইসিসি ইভেন্ট মানেই যেন এখন লাল সবুজের ভরাডুবির গল্প। অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলছে। এখান থেকে মুক্তি পেতে দৃশ্যমান কোনো কাজ দেখা যায় না বোর্ডের পক্ষ থেকে। তারা শুধু টুর্নামেন্টের আগে ক্লোজ ডোর অনুশীলন করেই জানিয়ে দেন সব ঠিকঠাক, আর আসর থেকে বিদায় নেওয়ার সময় বলে যান আগামীতে আর উন্নতি করতে হবে, যা হয় না কোনো কালেও। খেলোয়াড় পরিবর্তন নিয়ে ভাবছি না আমরা। আমার মনে হয় চিন্তা ভাবনায় কিভাবে পরিবর্তন আনা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। দলের জন্য কিভাবে অবদান রাখতে পারি সেই অনুযায়ী দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। অনেক বেশি পরিবর্তন করলে ওই ব্যাটসম্যানদের জন্য মানিয়ে নেওয়া কষ্টের। আমাদের যে ক্রিকেটার আছে তাদেরই সুযোগ দিয়ে পরিবর্তনটা আনতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় আমরা খুব হালকাভাবে নিচ্ছি, আরেকটু গুরুত্বের সঙ্গে খেলা উচিত। বাংলাদেশের ক্রিকেটে অবশ্য এর চেয়েও বড় একটা সমস্যা রয়ে গেছে, অটো চয়েস সংস্কৃতি। একবার সিনিয়র হয়ে গেলে পুরনো ইনিংসের জাবর কেটে আপনি টিকে যেতে পারবেন বছরের পর বছর। আপনার পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না খোদ অধিনায়কেরও। এই টিমে কেউ অটো চয়েস না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করতে হতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ 4-5 ইনিংস যদি দেখেন, রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভাইয়ের 4-5 ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কিভাবে দলের জন্য অবদান রেখেছে। শেষ 3 ইনিংসে হয়নি, হয়তো হতে পারে, হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবে। বাড়ি যাবার আগে আবারও একটা আশার কথা শুনিয়ে গেছেন শান্ত। বলেছেন জিততে নাকি চান পাকিস্তানের বিপক্ষে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। 16 বছরেও জট খোলেনি পিলখানা হত্যার। দেশি বিদেশি ষড়যন্ত্রেও মেলেনি উত্তর। জড়িতদের বিচারের অপেক্ষা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা। উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। মন্তব্য মির্জা ফখরুলের। সত্য উন্মোচনের দাবি। এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা প্রশ্ন আপিল বিভাগের। জামাত নেতা এটিএম আজহার লিফট আপিলের সুযোগ পাবেন কিনা আদেশ কাল। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।